শুভ্রা ক্লাসে প্রত্যেককেই স্বাগত। আজকে আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ গল্প। তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, গল্পের নাম হচ্ছে বহুরূপী। এই বহুরূপী গল্পটা আজকে পড়াবো। গল্প পড়ানোর আগে আমি কিছু বিশেষ তথ্য দিয়ে দিই। এই গল্পটা যারা 2026 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সেকেন্ড ইউনিট টেস্টে এই গল্পটা রয়েছে, আর কয়েকদিনের মধ্যে সেকেন্ড ইউনিট টেস্ট শুরু হয়ে যাবে। তো সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু এই বহুরূপী গল্পটা রয়েছে, এবং টেস্টে এবং মাধ্যমিকে এই গল্পটা থাকবে। এবং এই গল্প থেকে কোন কোন প্রশ্নগুলো সেকেন্ড ইউনিট টেস্ট এবং মাধ্যমিক পড়বে সেইগুলো কিন্তু আজকে আমরা আলোচনা করব। ওকে, আমরা প্রথমেই জেনে নিই সুবোধ ঘোষ সম্পর্কে ভালো করে বিস্তারিত তথ্য। তারপরে গল্পের উৎস জানবো, গল্পটা কেমন, গল্পের মূল চরিত্র কী, আমরা সমস্ত কিছু জানবো এবং গল্প থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দাগ মারব। ওকে, তোমরা পটাপট বই নিয়ে বসে পড়ো এবং আমার সঙ্গে সঙ্গে তোমরা বইটাতে ভালো করে দাগ মেরে নাও যে কোন লাইনগুলো থেকে প্রশ্ন আসবে। ভালো করে যদি তোমরা বইটা পড়ে ফেলতে পারো, শর্ট প্রশ্ন এবং 3 নম্বরের প্রশ্ন আটকানোর কথা নয়। আমি বড় প্রশ্নগুলো বলে দেবো যে কোনগুলো পড়তে চলেছে। ওকে, চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আমরা চলে আসি বহুরূপী গল্পের যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সুবোধ ঘোষ সম্পর্কে। সুবোধ ঘোষ হচ্ছে, দেখো, সুবোধ ঘোষের লেখা বহুরূপী আমি আগেই বলেছিলাম। আমরা জেনে নিই একটু লেখক পরিচিতিটা। দেখো, বাংলা সাহিত্যর একজন বিশিষ্ট কথা সাহিত্যিক হচ্ছেন সুবোধ ঘোষ। তিনি জন্ম কত সালে? জন্ম হচ্ছে 1910 সালের বিহারের হাজিরাবাগ অঞ্চলের জন্মগ্রহণ করেন। তবে তাঁর আদি নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুর মহকুমার বহর গ্রামে। ওকে, তাহলে আমরা প্রথম লেখক সুবোধ ঘোষের জন্ম জেনে নিলাম, জন্ম কত সালে হয়েছিল, কোথায় হয়েছিল আমরা জেনে নিলাম। এবার আমরা জানব যে সুবোধ ঘোষ বিখ্যাত লেখক বা বিখ্যাত কথা সাহিত্যিক লেখক সুবোধ ঘোষের সাহিত্য জীবন সম্পর্কে আমরা জেনে নিই। ওকে, দেখো, সুবোধ ঘোষ কিন্তু লেখালেখির সাহিত্য জীবন দেখো সুবোধ ঘোষের লেখালেখির যে পাঠটা শুরু হয়েছিল 1940 সাল থেকে 1980 সাল পর্যন্ত। ওকে, তিনি উল্লেখযোগ্য ছোটো গল্প হচ্ছে অযান্ত্রিক ও ফসিল, এটা কিন্তু উল্লেখযোগ্য ছোটো গল্প। এছাড়াও কিন্তু আরও অনেক লিখেছেন, যেমন আগস্ট আন্দোলন, এরপর আগস্ট আন্দোলনের পটভূমিকায় তিনি কালো গুরু এবং শিবালয় গল্প দুটোই কিন্তু খুব বিখ্যাত। প্রেমের গল্প ছিল যেমন যতুগৃহ, বারবধূ ইত্যাদি। এছাড়া উল্লেখযোগ্য ছোটো গল্প যেমন অলিক, যেমন বর্ণচোর, ক্যাকটাস, পরশুরামের কুঠার। ওকে, এগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট ছোটো গল্প। এছাড়া উপন্যাসগুলো দেখে নিই আমরা। উপন্যাস ছিল, দেখতে পাচ্ছি, তিলাঞ্জলি, গঙ্গোত্রী, ত্রিজামা, শ্রেয়শ্রী, এগুলো কিন্তু বিখ্যাত উপন্যাস। আমরা সুবোধ ঘোষের মৃত্যু সম্পর্কে জেনে নিই। উনি কিন্তু পরলোক গমন করেন মার্চ মাসের 10 তারিখে 1980 সালে। ওকে, এবার জেনে নিই উনি কী কী পুরস্কারে পুরস্কৃত হয়েছেন বা পুরস্কার পেয়েছেন। সাহিত্যকর্মের জন্য কিন্তু আনন্দ পুরস্কার পেয়েছেন, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পুরস্কারও কিন্তু লাভ করেন। ওকে, জগত্তারিণী পদক কিন্তু, এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক কিন্তু তিনি লাভ করেছিলেন। ওকে, তাহলে আমরা প্রথমেই জানলাম যে এই যে বহুরূপী গল্প রয়েছে, সেই বহুরূপী গল্পের লেখক সুবোধ ঘোষ সম্পর্কে ভালো করে জেনে নিলাম। এবার আমরা জেনে নিই গল্পের উৎস কী। এই যে বহুরূপী গল্পটার উৎস কী ছিল। দেখো, এই যে বহুরূপী গল্পটা, এই গল্পটা মেনলি সুবোধ ঘোষের গল্প সমগ্র গ্রন্থের 3য় খণ্ড থেকে সংকলিত হয়েছে। তাহলে এই যে গল্পটা, সেটা হচ্ছে সুবোধ ঘোষের গল্প সমগ্র গ্রন্থের 3য় খণ্ড থেকে সংকলিত হয়েছে। এই খণ্ডে 50টি গল্প রয়েছে। গল্পগ্রন্থের এই খণ্ডটি 1994 সালের জুন মাসে প্রকাশিত হয় আনন্দ পাবলিশার্স থেকে। তাহলে এই যে খণ্ড রয়েছে, তৃতীয় খণ্ডে মোট গল্প রয়েছে 50টি, এবং এই 50টি গল্পখণ্ডটি 1994 সালের জুন মাসে প্রকাশিত হয় আনন্দ পাবলিশার্স থেকে। এই গেল গল্পের উৎস। ওকে, আমরা এবার সরাসরি চলে আসি মূল গল্পতে। দেখো, মূল গল্প আমি আগে বলেছি বহুরূপী। আমরা গল্পের শুরুতে জেনে নিই এই যে বহুরূপী,
এই বহুরূপী কথার অর্থ কী? এই যে লেখা আছে বহুরূপী, এই বহুরূপী কথার অর্থ কী? বহুরূপী মানে কি? মানে নানা মূর্তি বা রূপ ধারণকারী বা নানা মূর্তিতে বা নানা রকম রূপ সাজেন এমন ব্যক্তি, ওকে আমরা তিনিকে বলবো বহুরূপী। তাহলে বহুরূপী গল্পের অর্থ কী পাচ্ছি আমরা? নানা রূপ ধারণ করেন যিনি, রূপ ধারণ করেন এমন ব্যক্তি। ঠিক আছে, তাহলে নানা রূপ ধারণ করেন এমন ব্যক্তিকে আমরা বহুরূপী বলতে পারি, বা ধারণ করেন বা সাজেন বলতে পারি আমরা এমন ব্যক্তি। ওকে, তো এই বহুরূপী গল্পের যিনি লেখক সুবোধ ঘোষ সম্পর্কে জেনেছি। এবার আমরা সম্পূর্ণ গল্পটা পড়ব এবং গল্প থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে আমরা কিন্তু আলোচনা করব। প্রথমেই আমরা গল্পের প্রথমে দেখতে পাচ্ছি একটা একজনের নাম হরিদা, যিনি এই গল্পের মূল চরিত্র। এই হরিদাকে নিয়েই কিন্তু মূল গল্পটা লেখা হয়েছে। ওকে, তো হরিদার কাছে আমরা এই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? উনানের মুখে ফুঁ দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন, না তো, না কিছুই শুনিনি। জগদীশবাবুর যে কী কাণ্ড করেছেন শোনেননি হরিদা? এটা কিন্তু প্রশ্ন করেছেন। জগদীশবাবু যে কী কাণ্ড করেছেন শোনেননি হরিদা? হরিদা, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো? আমাকে বলবেই বাকে। এটা কিন্তু যে আমাকে বলবেই বাকে বা বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো, এই কথাগুলো কিন্তু একটু আক্ষেপের সুরে বলেছেন। বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো, আমাকে বলবেই বাকে। এই হচ্ছে মেন প্রথম ছোট্ট একটা টুকরো পড়লাম। ওকে, এবং এই টুকরোর মধ্যে আমরা মোটামুটি বুঝতে পারছি যে মেন যে চরিত্র, আমি আগেই বলেছি হরিদা, এবং আর একটা চরিত্র পাচ্ছি জগদীশবাবু। দেখতে পাচ্ছি জগদীশবাবু, তাহলে একজন হরিদা, আরেকটা টুকরো পাচ্ছি, আর আরেকটা চরিত্র পাচ্ছি জগদীশবাবু। ঠিক আছে, এখন এই যে জগদীশবাবু যে কী কাণ্ড করেছেন শোনেননি হরিদা, প্রথম লাইনে একটা প্রশ্ন পেয়ে গেলাম যে কী কাণ্ড হয়েছিল আর হরিদা কী বা শোনেননি। ঠিক আছে, পেয়ে গেলাম একটা প্রশ্ন। তাহলে আমাদের কিন্তু ইম্পর্টেন্ট লাইন এইখান থেকে এটা পাচ্ছি, জগদীশবাবু কী কাণ্ড করেছিলেন বা কী শোনেননি হরিদা, এটা কিন্তু পেয়ে গেলাম। এবারে আমরা উত্তরে চলে আসবো, পরে আমরা পরপর পড়ে যাই। এরপরে চলে আসো, 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। খুব উঁচু দরের সন্ন্যাসী। তাহলে সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে কতদিন ছিলেন? 7 দিন হলো ছিলেন। প্রশ্ন একটা পেয়ে গেলাম। খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন। এখন সেই সন্ন্যাসী কোথায় ছিলেন? হিমালয়ের গুহাতে কিন্তু ছিলেন। সারা বছর শুধু একটা হরিতকি খান, এছাড়া কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলেই মনে করেন। এখান থেকে অনেকগুলো শর্ট প্রশ্ন পেয়ে গেলাম। যেমন জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ছিলেন? 7 দিন ছিলেন। সন্ন্যাসী কোথা থেকে এসছেন? হিমালয়ের গুহা থেকে এসছেন। ওকে, এখন সন্ন্যাসী সারা বছর কী খান? শুধু একটি হরিতকি খান, শুধু একটি হরিতকি খান, কিন্তু এটা লিখতে হবে। আর সন্ন্যাসীর বয়স কত? অনেকে মনে করেছেন সন্ন্যাসীর বয়স নাকি 1000 বছরেরও বেশি। তাহলে আমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন পেলাম। এখন হরিদা বলছে সন্ন্যাসী কি এখনও আছেন? এটা প্রশ্ন করছেন যে সন্ন্যাসী কি এখনও আছেন? তখন কি উত্তর দিচ্ছে, না চলে গিয়েছেন। এবার এখানটা দেখো, আক্ষেপ করেন হরিদা, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। এই লাইনটা দেখতে পাচ্ছি আমরা এইখানটাতে, তিনি হরিদা আক্ষেপ করছেন। কি বলে আক্ষেপ করেছেন? থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। তাহলে হরিদা কার ধুলো নিতেন? হরিদা হিমালয় থেকে আসা যে সন্ন্যাসী, যিনি 7 দিন ধরে জগদীশবাবুর বাড়িতে ছিলেন, তার ধুলো নিতেন। একটা ছোটো প্রশ্ন পেয়ে গেলাম। এবার চলে আসি 75 পেজে। এই পেজটা দেখো, তখন হরিদার যে বন্ধুরা ছিলেন তারা বলছেন, তা পেতেন না হরিদা, তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। ঠিক আছে, তাহলে ওই যে তিনি যে পায়ের ধুলো যেটা হরিদা চেয়েছেন সেটা কিন্তু পেতেন না। কেন পেতেন না? কারণ ওটা দুর্লভ জিনিস, শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকেই পায়ের ধুলো দেননি সন্ন্যাসী। তখন হরিদা প্রশ্ন করেছেন কেন? হরিদা কী প্রশ্ন করেছেন? কেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন।
তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, নতুন খড়ম পড়লেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। তাহলে প্রশ্ন হচ্ছে, জগদীশবাবু কী করে পায়ের ধুলো নিয়েছিল? প্রশ্ন পড়তে পারে এই যে জগদীশবাবু তিনি কী করে পায়ের ধুলো নিয়েছিল, এই প্রশ্নটা পড়তে পারে। এখন কি করে না, এক জোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন, তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, নতুন খড়ম পড়লেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। এখন হরিদা বলছেন কি, দেখো বাহ, এ তো বেশ মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। এখান থেকে একটা প্রশ্ন পড়তে পারে, জগদীশবাবু সন্ন্যাসীকে যাওয়ার সময় বা বিদায় বেলার সময় কত টাকা দিয়েছিলেন? তখন কিন্তু লিখতে হবে এই 100 টাকার একটা নোট কিন্তু দিয়েছিলেন। ওকে, এবার গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। গল্প শুনে গম্ভীর হয়ে গেলেন, এই লাইন থেকে প্রশ্ন পড়তে পারে যে গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গেছিলেন কেন? গল্প শুনে হরিদা কেন গম্ভীর হয়ে গেছিলেন? তখন উত্তর তোমার দিতে পারবে এখান থেকে। অনেকক্ষণ চুপ করে রইলেন, আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কান নেই। ওকে, এবার নিচে লাইন চলে আসি। হরিদার উনানের আগুনে বেশ গনগনে হয়ে হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন। শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর, আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসি, হরিদা শুধু তার উনানের আগুনের আছে জল ফুটিয়ে দেন। খুবই গরিব মানুষ ছিলেন হরিদা। আমি যেমন খুব গরিব মানুষ, হরিদাও খুব গরিব মানুষ ছিলেন, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই একটা যেন বাধা আছে। ইচ্ছে করলে কোনো অফিসে কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু ওই কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু ওই ধরনের কোনো কাজ হরিদার জীবনের পছন্দ নয়। একেবারে ঘড়ির কাঁটার সমান সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়ার হরিদার পক্ষে সম্ভব নয়। হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এই লাইন থেকে একটা প্রশ্ন পড়তে পারে। এই লাইন থেকে কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পড়তে পারে। কী প্রশ্ন? যে হরিদার উনানে, যে এইখান থেকে হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। কেন ভাত ফোটে না? এইখান থেকে একটা প্রশ্ন পড়তে পারে। এবার দেখো, এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। তাহলে এখান থেকে প্রশ্ন পেলাম একটা গুরুত্বপূর্ণ, যে হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না কেন? দেখো এখান থেকে কিন্তু একটা প্রশ্ন করতে পারে যে ভাত ফোটে না কেন। ওকে, এই প্রশ্নটা কিন্তু পড়তে পারে। এবার দেখো, হরিদার জীবনে সত্যি অনেক নাটকীয় বৈচিত্র্য আছে। এই একটা লাইন দেখো, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। ওকে, এই লাইন থেকে কিন্তু প্রশ্ন অনেক সময় চলে আসে যে হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্য আলোচনা করো। দেখো তাহলে এই যে এখানে দেখো, হরিদার জীবনে একটা সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। এই লাইন থেকে একটা প্রশ্ন পড়তেও পারে। কিরম প্রশ্ন? যেমন হরিদার জীবনে যে নাটকীয় বৈচিত্র্য রয়েছে, বহুরূপী গল্প অবলম্বনে তার নাটকীয় বৈচিত্র্য কী কী ধরা পড়েছে আলোচনা করো। এই প্রশ্নটাও পড়তে পারে। ঠিক আছে, আর সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন, তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা। তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। কেউ চিনতে পারেন না, যারা চিনতে পারে 1 আনা 2 আনা বকশিস দেয়। ওকে, যারা চিনতে পারে না তারা হয় কিছু দেয় না, কিংবা বিরক্ত হয়ে 2-1 পয়সা দিয়ে দেয়। একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। একটা উন্মাদ পাগল, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটোর একটা মালা। পাগলটা একটা
থান ইঁট হাতে তুলে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। চেঁচিয়ে উঠছে যাত্রীরা, দুটো একটা পয়সা ফেলেও দিচ্ছে। একটু পরেই বাসের ড্রাইভারের কাশিনাথ ধমক দেয়, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। ওটা কি একটা বহুরূপী? বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো ওই লোকটা। তাহলে হরিদার যে একটা জীবন, যে বহুরূপী একটা জীবন, আমরা একটা ছোট টুকরো পেলাম যে একটা পাগল সেজেছে এবং বাসের মধ্যে উঠে পড়েছে এবং সেটা কিন্তু কেউ বুঝতেই পারছে না। ঠিক আছে, মোটামুটি বুঝতে পারছি যে হরিদা কেমন করে পয়সা ইনকাম করতেটা মোটামুটি জানা গেছে। কিন্তু এই যে তার যে নাটকীয় বৈচিত্র্য আমরা কিন্তু বুঝতে পারছি এখন। একটা প্রথমে পাগল সাজিল, এরপর আমরা আরও ইন্টারেস্টিং গল্প পড়বো এখানে হরিদার সম্পর্কে। চলে আসছি পরের পৃষ্ঠায়। দেখো, হরিদার জীবন এই রকম বহু রূপের খেলা দেখেই একরকম চলে যাচ্ছে। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনার সৃষ্টি করেন বহুরূপী হরিদা। সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতা জমে উঠেছে। হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ ঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে। এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। শহরের যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, কিন্তু দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড। এটা একটা বহুরূপী নাকি? কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়, আর যেন বেশ একটু হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে। বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন। তাহলে এখানে তারা প্রশ্ন পড়তে পারে যে বাইজির ছদ্মবেশে হরিদা মোট কত টাকা পেয়েছিলেন? একদম 1 নম্বরের প্রশ্ন। তাহলে 8 টাকা 10 আনা, এই যে 8 টাকা 10 আনা পেয়েছিলেন, এটা কিন্তু একটা প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন পেয়ে গেলাম। আমরাও দেখেছিলাম একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি, মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজিয়ে এগিয়ে দিচ্ছে। দোকানদারও হেসে ফেলে আর একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুল সাজির ওপর দিয়ে দেয়। কোনোদিন বাউল, কোনোদিন কাপালিক, কখনো বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, কখনো হ্যাট কোট প্যান্টালুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব, একবার পুলিশ সেজে, এতটা পর্যন্ত ঠিক আছে। এবার পুলিশ সেজে যে ঘটনাটা ভালো করে শুনে এখানটাই। একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন হরিদা। স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন, ভয়ে কেঁদে ফেলেছিল সে ছেলেগুলো। আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিল। এবারের মতো মাফ করে দিন ওদের, কিন্তু 8 আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন এই নকল পুলিশ হরিদা। তাহলে হরিদা পুলিশ সেজে কী করেছিলেন এটা প্রশ্ন পড়তে পারে। ঠিক আছে, এই যে হরিদা পুলিশ সেজে কী করেছিলেন প্রশ্ন পড়তে পারে। পুলিশ সেজে কত টাকা নিয়েছিলেন ঘুষ সেটাও প্রশ্ন পড়তে পারে। 8 আনা, দুটো প্রশ্ন পেয়ে গেলাম। ঠিক আছে, এবার পরদিন অবশ্য স্কুলের মাস্টারমশাই জানতে বাকি থাকেনি কাকে তিনি 8 আনা ঘুষ দিয়েছিলেন। কিন্তু মাস্টারমশাই একটু রাগও করেননি, বরং একটু তারিফই করেন। বাহ, সত্যি খুব চমৎকার পুলিশ ছিল হরি। এবার পরের পৃষ্ঠে চলে আসো। আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কী ভাবছেন। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটফট করে উঠছে? ঠিকই, আমাদের সন্দেহ মিথ্যে নয়। হরিদা বললেন, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। আমাদের দেখিয়ে আপনার লাভ কি হরিদা? আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে কিছু তো পাবেন না। হরিদা, না, ঠিক তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। কোথায়? হরিদা, আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে। তাহলে আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে যে কিছুটা হতে চলেছে সেটা কিন্তু হরিদা ওই 4 জন যিনি চা খেতে এসেছিলেন ওনাদের কিন্তু আগে থেকেই বলে দিলেন। হঠাৎ জগদীশবাবুর বাড়িতে খেলা দেখানোর জন্য আপনার এত উৎসাহ যেগুলো কেন প্রশ্ন করছে কেন? হরিদা হাসেন, মোটা মতন কিছু আদায় করে নেব। বুঝতেই তো পারছো, পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও 2-3 টাকার বেশি হয় না। তাহলে এখানে প্রশ্ন পড়তে পারে যে পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়ে কত টাকা ইনকাম হয়? ঠিক আছে, 2-3 টাকার বেশি হয় না, প্রশ্ন উত্তর পেয়ে গেলে।
একবার বাইজি সেজে কিছু অবশ্যই কিছু বেশি পাওয়া গিয়েছিল, কিন্তু ওতেই বা কী হবে। ঠিকই বলেছেন হরিদা, সপ্তাহে বড় জোর একটা দিন বহুরূপে সেজে পথে বের হন হরিদা, কিন্তু তাতে 7 দিনের পেট চালাবার মতো রোজগার হয় না। হরিদা বলেন, না, এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয়, এবার মারিত হাতি, লুটিত ভাণ্ডার, একবারেই যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে। এবার চলে আসো পরের পৃষ্ঠাতে। এখানে বলছে, কিন্তু সে কী করে সম্ভব? জগদীশবাবু ধনী মানুষ বটেন, কিন্তু বেশ কৃপণ মানুষ। হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী শাস্ত্রে দেখে কত আর খুশি করে দেবেন খুশি হবেন জগদীশবাবু? আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন? 5 আনার বেশি তো নয়। হরিদা বলেন, তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো। আমরা বললাম, থাকবো, আমাদের স্পোর্টসের চাঁদা নেবার জন্য তো আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর কাছে যাব। 1 নম্বর হয়ে গেল। এবার চলে আসো 2 নম্বরটা। 2 নম্বরকে দিয়েছি দেখো, বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিন তো আজকের মতো একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। ফুরফুর করে বাতাস বইছে। জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে কী যেন বলতে চাইছে। জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত একটা আলো জ্বলছে। সেই আলোর কাছে একটা চেয়ারে বসে আছেন জগদীশবাবু। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ জগদীশবাবু। যদি প্রশ্ন পড়ে জগদীশবাবু সম্পর্কে 1 লাইন তোমরা এখান থেকে লিখতে পারো, যে সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ হচ্ছে জগদীশবাবু। 1 লাইনের পড়লে কিন্তু এটা তোমরা লিখতে পারো। আমরা আমাদের স্পোর্টসের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। চমকে উঠলেন জগদীশবাবু। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবু 2 বিস্মিত চোখ অপলক হয়ে গেল। আমরাও চমকে উঠছি বই কি। এখান থেকে প্রশ্ন পড়তে পারে যে সিঁড়ির সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবু 2 চোখ অপলক হয়ে গেল কেন, বা জগদীশবাবু চমকে উঠলেন কেন, প্রশ্ন পড়তে পারে। ওকে, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি, কারণ সত্যিই যে বিশ্বাস করতে পারছি না সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যি হরিদা? ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপীর হতে পারে? ধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কমণ্ডলু নেই, চিমটে নেই, মৃগচর্মের আসনও সঙ্গে নেই, গৈরিক সাজও নেই, আদুর্গা, তার উপর একটি ধপধপে সাদা উত্তরীয়। আদুর্গা অর্থাৎ খোলাগা। পরনে ছোট বহরের একটি সাদা থান, মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা। সেই ঝোলার ভিতরে শুধু একটি বই, গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক, তারপর নিজের মনেই হাসলেন। তাহলে ওই দিনকার হরিদার যে রূপ, প্রশ্ন পড়তে পারে যে জগদীশবাবুর বাড়িতে হরিদার যে রূপ, সেই রূপের বর্ণনা করো। 3 নাম্বার আসতে পারে, বা সেই রূপটি সম্পর্কে লেখো। এখানে কিন্তু এইটা লিখতে হবে যে এইখান থেকে জটাধারী কোনো সন্ন্যাসী নয়, এইখান থেকে আপ টু নিজেই হাসলেন পর্যন্ত, এটা পর্যন্ত কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এবারে চলে আসো এখানটাই। আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হয়। কি অদ্ভুত উদাত্ত, শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়েছে। উঠে দাঁড়ালেন জগদীশবাবু। আসুন। আগন্তুক হাসেন। আপনি কি ভগবানের চেয়েও বড়? জগদীশবাবু কিছু ভেবে বললেন, কেন আপনি একথা কেন বলছেন মহারাজ? আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্য 1 কোণা ধুলি, কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন, তাই ওইখানে দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। বাহ, একটা লাইন কিন্তু বলেছে, যেটা কিন্তু দারুণ একটা লাইন, যে আগন্তুক জগদীশবাবুকে কী বলেছিলেন, বা জগদীশবাবু এবং আগন্তুকের যে কথোপকথন সেটা সম্পর্কে লেখো।
এই লাইনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, এই যে উঠে দাঁড়ালেন জগদীশবাবু, আসুন এইখান থেকে আগন্তুক হাসেন, আপনি কি ভগবানের চেয়েও বড়? সত্যি বলতে গেলে ভগবানের চেয়ে পৃথিবীতে বড় কেউ হতে পারে না। ওকে, তো আপনি কি ভগবানের চেয়েও বড়? জগদীশবাবু কিছু ভেবে বলেন, কেন কেন আপনি আমাকে কথা বলেছেন মহারাজ? আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্য এক কোণা ধুলি। তাহলে আমি এই সৃষ্টির মধ্য এক কোণা ধুলি। আমরা শুধু এখানে হরিদা নয়, আমরা প্রত্যেককেই এই সৃষ্টির মধ্যে এক কোণা ধুলির সমান আমরা। ওকে, কিন্তু আপনি বোধহয় এই 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন, তাই ওইখানে দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন। এবারে সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু, আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। তাহলে সেই মুহূর্তে জগদীশবাবু নামলেন এবং কী বলেন, আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। আগন্তুক আবার হাসেন, আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই। তাহলে আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই। এইখান থেকে একটা প্রশ্ন পড়তে পারে যে আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই, এই লাইনটা কিন্তু রাখবে নাও। ঠিক আছে, এখান থেকে লাইন পড়তে পারে যে বহুরূপী গল্পে বিরাগী চরিত্রটি কীভাবে ফুটে উঠেছে। এই যে বিরাগী আছে, এখান থেকে প্রশ্ন পড়তে পারে যে গল্পে বিরাগী চরিত্রটি, তোমরা কিন্তু খাতায় সঙ্গে সঙ্গে নোট করে নাও বা বইয়ের মধ্যেই লিখে নাও, বিরাগী চরিত্রটি কীভাবে ফুটে উঠেছে। চরিত্রটি কিভাবে ফুটে উঠেছে, ওকে, তাহলে এই লাইনটা থেকে প্রশ্ন আসতে পারে, বা কীভাবে উপস্থাপিত হয়েছে বা তার বর্ণনা দাও। ওকে, যাই হোক, মোটামুটি এই লাইন থেকে প্রশ্ন আসবে। এবার দেখো, ছিল একদিন, সেটা জন্মের কথা। জগদীশবাবু বলুন, এখন আপনাকে কিভাবে সেবা করব? বিরাগী বলেন, ঠান্ডা জল চাই, আর কিছু চাই না। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী। এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে, না না হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব, হরিদার গলার স্বর এরকমই নয়। বিরাগী বলেন, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। তাহলে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পাচ্ছি যে পরম সুখ কাকে বলে। ওকে, তাহলে পরম সুখ কাকে বলে জানেন, এই যে কথাটা, এর মানে হচ্ছে যে সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। ওকে, এবার দেখো, ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে দেওয়ানদি বলে, শুনছো তো, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপরে বসে পড়েছেন। বোধহয় বিরাগীর পা স্পর্শ করবার জন্য তারা হাত দুটো ছটফট করতে শুরু করেছে। জগদীশবাবু বলেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। 2 হাত জোড়ো করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। বিরাগী হাসেন, বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ের বাড়ির ঘরে থাকবো, কেন বলতে পারেন? তাহলে এখানে কিন্তু একটা সুন্দর লাইন বলেছে যে বাইরের খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটির স্থান থাকতে আমি এক বিষয়ের বাড়িতে ঘরে থাকবো, কেন বলতে পারেন? বিরাগী তখন বলছেন, জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে। বিরাগী বলেন, না, আপনার এখানে জল খেয়েছি, এই যথেষ্ট। পরমাত্মা আপনার কল্যাণ করুন, কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে এইখান থেকে একটা প্রশ্ন আমরা পেতে পারি যে বিরাগী কী বলেছিলেন, বা এখানে, না, আপনার এখানে জল খেয়েছি, এই যথেষ্ট, পরমাত্মা আপনার কল্যাণ করুন, কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়, এ কিন্তু প্রশ্ন পড়তে পারে। জগদীশবাবু তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন, যদি আপনাকে কেন, তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন, যদি আপনাকে কেন বলে ডট দিয়েছে, টান দিয়েছে আর কি। এবার দেখো, বিরাগীকে বলছে, না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়, কাজেই আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না।
জগদীশ বলছেন, তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাবো না। বিরাগী তখন বলছে, ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু, ওসব হলো সুন্দর সুন্দর একটি বঞ্চনা। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। আচ্ছা আমি চলি। এইখান থেকে দেখো বিরাগী যাওয়ার সময় জগদীশবাবুকে কী উপদেশ দিয়ে গেলেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন, যে বিরাগী যখন গেলেন তখন জগদীশবাবুকে কী উপদেশ দিয়ে গেলেন। এইখান থেকে কিন্তু তখন এটা লিখতে হবে যে জন ধন যৌবন কিছুই নয় জগদীশবাবু, ওসব হলো সুন্দর সুন্দর একটি বঞ্চনা। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়েই শুধু এই একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। আচ্ছা আমি চলি, এটা কিন্তু পড়তে পারে। জগদীশবাবু বলেন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি। সিঁড়ির উপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী। আজকের চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখের থেকে ঝরে পড়েছে। ভবতোষ ফিসফিস করে, না না, এই চোখ কি হরিদার চোখ হতে পারে? অসম্ভব। জগদীশবাবুর হাতে একটা থলির ভেতরে নোটের তাড়া। বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু, এই প্রণামী, এই সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি। আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। বিরাগী হাসেন, আমার বুকের ভিতরে যেসব তীর্থ ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না জগদীশবাবু, আমার অনুরোধ বিরাগীজি। এবার 79 পৃষ্ঠে চলে আসো। বিরাগী বলেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনা মারিয়েও চলে যেতে পারি। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। 101 টাকার থলিটা সিঁড়ির উপরেই পড়ে রইল, সেদিকে ভুলেও একবারও তাকালেন না বিরাগী। এবার দেখো 3 নম্বর পার্টটা চলে আসি আমরা। কী করছেন হরিদা, কী হলো? কই, আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন, সে কথা কি ভুলেই গেলেন? আজকে সন্ধেটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন? বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম। হরিদার উনুনের আগুন তখন বেশ গনগন করে হয়ে জ্বলছে। উনুনের ওপর হাঁড়িতে চাল ফুটছে, আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন। আমাদের দেখতে পেয়েই লজ্জিতভাবে হাসলেন। কি আশ্চর্য, চমকে উঠলে ভবতোষ। হরিদা, আপনি তাহলে সত্যি বের হয়েছিলেন? আপনিই বিরাগী? হরিদা হাসেন, হ্যাঁ রে ভাই, ওই তো সে সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরির ওপর, আর সেই ঝোলাটা আর সেই গীতা। অনাদি বলে, এটা কী কাণ্ড করলেন হরিদা? জগদীশবাবু তো অত টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। তখন হরিদা বলছে, দেখো কী করব বল, ইচ্ছেই হলো না। শত হোক ভবতোষ। কি? হরিদা তখন বলছে, শত হোক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কী করে স্পর্শ করি বল, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। এই একটা লাইন দেখো, যে শত হোক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কী করে স্পর্শ করি বল, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, ঢং নষ্ট হয়ে যায় হরিদার কিসে বা কেন? হরিদা এই ঢং বলতে কী বোঝাতে চাইছেন? এই যে বলছে, কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদার একথার সঙ্গে তর্ক চলে না, আর বুঝতে অসুবিধা নেই। হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়ে সারা হবে। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবেন না। অনাদি বলে, কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা? যাবই না গিয়ে উপায় কি? গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। বকশিস? চেঁচিয়ে ওঠে ভবতোষ, সেটা তো বড়জোর 8 আনা কিংবা 10 আনা। হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসেন। কি আর করা যাবে বল, খাঁটি মানুষ তো নয়। এই বহুরূপীর জীবন আর বেশি কি আশা করতে পারে? তাহলে এই দেখো, এই হচ্ছে, আচ্ছা এইখান থেকে দেখো, এই যে চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা, যাবই তো, না গিয়ে উপায় কি? এইখান থেকে প্রশ্ন পড়তে পারে যে এখানে কোথায় যাওয়ার কথা বলা হয়েছে। এইখান থেকে প্রশ্ন পড়তে পারে যে এখানে কোথায় যাওয়ার কথা বলা হয়েছে।
কোথায়, যার কথা বলা হয়েছে। আর না গিয়ে উপায় নেই কেন, যে না গিয়ে উপায় কী, এখানে না গিয়ে উপায় নেই কেন, কেন উপায় নেই, এটা কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু পড়লেও পড়তে পারে। ওকে, আমাদের এই মোট বহুরূপী গল্পটা মোট পড়লাম। ওকে, এবার এইখান থেকে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় পড়বে, এইখান থেকে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় পড়বে আমরা কিন্তু এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ওকে, আমরা আরেকটা ভিডিও দেব, সেখানে কিন্তু এইখান থেকে কী প্রশ্ন পড়বে আমরা কিন্তু আলোচনা করে দেব। ওকে।